উর্মি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন উপলক্ষে কিন্তু জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের একটি কৌতূহলের জায়গা ছিল। আপনি যেমনটি বলছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের আসলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের যে বৈঠকটি হয়েছে, এর মধ্য দিয়ে কিন্তু একটি সুখবর বাংলাদেশের জন্য এরই মধ্যে বয়ে গেছে। সেটি আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের যে বিষয়টি, সেটি সময়ের ব্যবধানের কারণে কিন্তু হয়নি। এছাড়া কিন্তু বাংলাদেশ ভারত যে সুসম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এর পাশাপাশি আপনি যেমনটি বললেন যে আসলে জো বাইডেনের সাথে ডক্টর ইউনূসের যে দ্বিপাক্ষিক বৈঠকটি রয়েছে সেটির বিষয় আমি আপনাকে জানাবো। তবে তার আগে আমি জানিয়ে দিতে চাই আপনাকে যে আসলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তাকে নিয়ে জাতিসংঘে বিশ্ব নেতাদের যে একটি কৌতূহলের জায়গা, সেটি কিন্তু আমরা আমাদের যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা যোগাযোগ রাখার চেষ্টা করছি, এবং তারা বলছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টাই শুধু নয়, বিশ্ব শান্তির অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতিসংঘের জন্য একটি অনেক সেন্সিটিভ বিষয়, যে কারণে বিশ্ব নেতারা তার জন্য, বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যারা পররাষ্ট্র দপ্তরটি বিশেষ করে দেখেন, তাদের কাছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি প্রত্যাশিত জায়গা এর মধ্যে তৈরি করেছেন, যেটি বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। সেই ঘটনায় কিন্তু এবার আমরা ঘটতে দেখেছি একের পর এক, কিন্তু বাইল্যাটারাল বৈঠকগুলো কিন্তু শিডিউল আমরা দেখেছি যে শুরু থেকে আজকে পর্যন্ত অনেকটাই বেড়ে গেছে, এবং যে কারণে কিন্তু এই শিডিউলের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 4 দিনের সংক্ষিপ্ত সফর, সেই সফর কিন্তু এই সফরে সম্ভব হবে না বলে জানিয়েছেন আমাদের বাংলাদেশের দূতাবাস থেকে। যে কারণে কিন্তু বাইল্যাটারাল যে বৈঠকগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু কমিয়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ যেগুলো শিডিউলভুক্ত ছিল সেগুলোই কিন্তু তিনি করে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে বৈঠক রয়েছে সেটি আপনি জানেন যে আসলে একেবারে পরশুদিন, অর্থাৎ যেদিন জাতিসংঘে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর, বাংলাদেশি 17-18 কোটি বাংলাদেশিদের পক্ষে যে কণ্ঠ উচ্চকিত করবেন, সেটি 27 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 11টার মধ্যে তিনি বক্তব্য রাখবেন। 15 থেকে 20 মিনিটের সেই বক্তব্য, অথবা বলা হচ্ছে যে সর্বোচ্চ 30 মিনিট তিনি বক্তব্য রাখবেন। তিনি চাইলে আরো বেশি বক্তব্য রাখতে পারবেন, কেননা যদিও তাকে 15 মিনিট, অর্থাৎ প্রতিটি রাষ্ট্রপ্রধানকে এখানে 15 মিনিটের সময় বেঁধে দেওয়া হয়, তবে ডক্টর ইউনূস যদি চান তিনি আরো বেশি বক্তব্য রাখতে পারবেন এই মঞ্চে, এই বিশ্ব মঞ্চে, বিশ্ব প্ল্যাটফর্মে। এবং আপনি যেমনটি বলছিলেন যে প্রত্যাশিত বিষয় যে আসলে জো বাইডেনের সাথে যে বৈঠকটি রয়েছে, সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, পাশাপাশি দুই দেশের মধ্যে যে বাইল্যাটারাল বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে এখন বাংলাদেশে যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী ঘুরে দাঁড়ানো বাংলাদেশের দায়িত্ব কাঁধে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে গুরুত্ব যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে, তাতে করে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের অতীতের সকল সম্পর্কের যে ভিত্তি সেটি আরো বেশি গতি পাবে বলে আশা করা হচ্ছে, এবং পররাষ্ট্র দপ্তর থেকে আমাদের জানানো হয়েছে। এবং বাংলাদেশের দূতাবাসে গণমাধ্যম কর্মীদের সাথে যে বৈঠকটি নিয়মিত হয়, সেটি এবারে কিন্তু ওইভাবে প্রধান উপদেষ্টা কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে বসার কোনো প্রক্রিয়া নেই। তবে পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তৌহিদ হোসেন, তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন, আপডেট দেবেন, এবং গণমাধ্যম কর্মীরা তাদের সঙ্গে সেই বিশ্ব নেতাদের সাথে বাইরে বৈঠকগুলো আমরা নজর রাখার চেষ্টা করবো, এবং আপনাদের মধ্য দিয়ে বাংলাদেশের মূলত এবারের ৭৯তম সাধারণ অধিবেশনের আপডেট দেওয়ার চেষ্টা করবো, এবং দুদেশের সম্পর্কে পাশাপাশি বিশ্ব নেতাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের বাক নিয়ে আমরা আপডেট আপনাদেরকে দিতে পারবো। উর্মিল ছিল আমার কাছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে একটা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে সফরের সবশেষ খবর। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের আমরা যদি জানি যে গ্র্যান্ড হায়াত যে হোটেলটি রয়েছে 5 তারকা মানের হোটেল, সেখানে তিনি অবস্থান করছেন ম্যানহাটনে। উর্মিল।